আসসালামু আলাইকুম। অন্য মঞ্চের আলাপচারিতায় আপনাদের সকলকে আমন্ত্রণ জানাচ্ছি। বিশ্বব্যাংক শেখ হাসিনার সঙ্গে পদ্মা সেতু ইস্যুতে যে নোংরা খেলাটি খেলেছিল তাতে অন্য কোনো নেতা হলে তখনই ক্ষমতা থেকে বিদায় নিতে হতো, কিন্তু শেখ হাসিনা বিশ্বব্যাংকের সেই ভয়ঙ্কর খেলাকে সফলতায় বদলে দিয়েছিলেন। পদ্মা সেতু শেষ করে উপহার দিয়েছিলেন সেতুর বিশাল ছবি বিশ্বব্যাংকের প্রেসিডেন্টকে। ফলে বিশ্বব্যাংক কখনোই শেখ হাসিনার বন্ধু প্রতিষ্ঠান নয়, উল্টো বিশ্বব্যাংক বারবার শেখ হাসিনার সরকারকে বিপদে ফেলতে চেয়েছে, সফলও হয়েছে অনেক ক্ষেত্রে। কিন্তু ইউনূসের ক্ষেত্রে বিশ্ব ব্যাংক কিন্তু একেবারেই উল্টো। তার কথাতেই পদ্মা সেতুতে দুর্নীতির অভিযোগ এনে বিশ্ব ব্যাংক সরে গিয়েছিল, সে কথাও আমরা সকলে জেনেছি। কিন্তু হঠাৎ বিশ্ব ব্যাংকের কি হলো বলুন তো? হাসিনার গুণগান আর ইউনূসের বদনাম করতে শুরু করেছে কেন বিশ্ব ব্যাংক? চলুন দেখে আসা যাক, বিষয়টি বিশ্লেষণও করা যাক। সম্প্রতি প্রকাশিত বিশ্ব ব্যাংকের প্রতিবেদনগুলোকে পাশাপাশি রেখে দেখলে বাংলাদেশের দুই ভিন্ন বাস্তবতা খুব স্পষ্ট হয়ে ধরা পড়ে। এই বাস্তবতা এমন যে একদিকে দীর্ঘ 12 বছরেরও বেশি সময় ধরে শেখ হাসিনার নেতৃত্বে বাংলাদেশ দারিদ্র্য কমানোর যে ধারাবাহিক সাফল্য দেখিয়েছে, অন্যদিকে তার পরবর্তীকালের ক্ষমতা দখল করে শেখ হাসিনাকে ক্ষমতাচ্যুত করার পর যে অস্থিরতা, পুরো চাকরির বাজার পড়ে যাওয়া, ফ্যাক্টরি কারখানাগুলো বন্ধ হয়ে যাওয়া, আয় বৈষম্য বাড়া এবং সাম্প্রতিক শকওয়েভ, সেগুলোর ফলে নতুন দারিদ্র সৃষ্টির ঝুঁকি আবারও মাথাচাড়া দিয়েছে বলে প্রতিবেদনগুলো বলছে। কিন্তু এর মধ্যেও গুরুত্বপূর্ণ বিষয় হলো বিশ্ব ব্যাংক নিজেই স্বীকার করছে যে শেখ হাসিনার সময় দারিদ্র্য কমেছিল, মানব সম্পদ উন্নয়ন হয়েছিল এবং জলবায়ু অভিযোজনে বাংলাদেশ হয়েছে প্রমাণিত রোল মডেল। বিপরীতে রাজনৈতিক পরিবর্তনের পর, ক্ষমতাচ্যুত করার পর শ্রমবাজারে ধস, উৎপাদন খাতের স্থবিরতা, বিদেশি বিনিয়োগ সম্পূর্ণ না আসা এবং চরম নীতিগত অনিশ্চয়তার কারণে দারিদ্র বৃদ্ধির ঝুঁকি দ্রুত বেড়েছে। এবং এই অবস্থার জন্য কে দায়ী বলুন তো? সেটি সরাসরি বিশ্বব্যাংক না বললেও ইঙ্গিতগুলো খুব স্পষ্ট হয়েছে, সে কথা বলবো। 2010 থেকে 2022 সাল পর্যন্ত বিশ্বব্যাংক বলছে বাংলাদেশ 3,40,00,000 মানুষ বহুমাত্রিক দারিদ্র্য থেকে বেরিয়ে আসার সুযোগ পেয়েছে বা সুযোগ করে দিয়েছে। তখন ক্ষমতায় ছিল কে সেটা আমরা জানি। একই সময়ে প্রায় 2,20,00,000 মানুষ দারিদ্র সীমা অতিক্রম করেছে। অর্থাৎ শেখ হাসিনার 3 মেয়াদে বাংলাদেশের দারিদ্র হ্রাসের হার ছিল দক্ষিণ এশিয়ার মধ্যে দ্রুতগুলোর একটি এবং বলা যায় সর্বোচ্চ। এসব সাফল্য এসেছে মূলত গ্রামাঞ্চলে কৃষির পুনরুদ্ধার, শিক্ষায় মেয়েদের অগ্রগতি, বিদ্যুৎ, স্যানিটেশন, যোগাযোগের ব্যাপক সম্প্রসারণ, রেমিটেন্স প্রবাহ বৃদ্ধির সুবিধা করে দেওয়া, নানা রকম প্রণোদনা দেওয়া এবং সামাজিক খাতে সম্প্রসারিত ব্যয়ের মাধ্যমে। বিশ্বব্যাংক যাই বলুক, এই অগ্রগতি কিন্তু কোনো দুর্ঘটনা নয়, এটি ছিল দীর্ঘমেয়াদী পরিকল্পনা এবং বাস্তবায়নের ফসল। তবে 2016 সালের পর দারিদ্র হ্রাসের গতি কমেছে, এ কথাটিও বিশ্বব্যাংক বলছে। কিন্তু এর কারণ ছিল বৈশ্বিক মন্দা, রাশিয়া ইউক্রেন যুদ্ধ, রপ্তানি বাজারে সীমাবদ্ধতা, কোভিড-19 অভিঘাত এবং সবচেয়ে বড় বিষয় হলো শহরাঞ্চলে শিল্প খাতে নতুন চাকরি সৃষ্টি স্থবির হয়ে যাওয়া। তারপরও শেখ হাসিনার সরকারের সময় গ্রামীণ অর্থনীতি প্রবৃদ্ধি ধরে রেখেছিল এবং দারিদ্র্যের হার বাড়েনি। বরং বিশ্বব্যাংক বলছে যে 2016 থেকে 22 সময়ে গ্রামের দরিদ্র কমেছে শহরের চেয়ে দ্বিগুণ হারে। একথা নিশ্চয়ই আপনিও জানেন। বাংলাদেশের যে গ্রামে আপনি যান না কেন, মনে হবে যে এই গ্রাম 5 বছর আগেও যা ছিল তার থেকে 1 লাফে 10 বছর এগিয়ে গেছে। এই প্রমাণ তো আপনার কাছে আছে না? এই সময়ে আরেকটি চিত্র দেখা যায়, জলবায়ু অভিযোজনের বাংলাদেশে অগ্রগতি।
নতুন রিপোর্ট বলছে যে পুরো দক্ষিণ এশিয়ার মধ্যে সবচেয়ে ঝুঁকিপূর্ণ দেশ বাংলাদেশ এবং 2030 সালের মধ্যে প্রায় 90% মানুষ জলবায়ু ঝুঁকির মধ্যে থাকবে। কিন্তু ঝুঁকি বেশি মানেই যে ব্যর্থতা নয়, সেটা প্রমাণ হয়েছে বাংলাদেশে। কারণ একই প্রতিবেদনে বলা হয়েছে যে বাংলাদেশ জলবায়ু অভিযোজনে দক্ষিণ এশিয়ার রোল মডেল। শেখ হাসিনার আমলে ঘূর্ণিঝড়ে মৃত্যু হার শূন্যের কোঠায় নেমে এসেছিল। ডেল্টা প্ল্যান 2100-র কথা আমরা জানি, ক্লাইমেট ট্রাস্ট ফান্ডের কথা জানি, মুজিব ক্লাইমেট প্রসপারিটি প্ল্যানের কথা জানি। সৌর বিদ্যুতের ব্যাপক বিস্তার এবং অর্জন বাংলাদেশকে একটি জলবায়ু সহিষ্ণু রাষ্ট্রে পরিণত করেছে। এসব উদ্যোগ আন্তর্জাতিকভাবে এতটাই স্বীকৃত যে কপ ও জাতিসংঘে বাংলাদেশ বারবার প্রশংসিত হয়েছে, অনেকগুলো পুরস্কার অর্জন করেছে। অন্যদিকে সাম্প্রতিক রাজনৈতিক পরিবর্তনের পর, বিশেষ করে 2024 সালে সন্ত্রাসের মাধ্যমে ক্ষমতা দখলের পর বিশ্বব্যাংকের হিসেব বলছে 2022 থেকে 25 সময়ে বাংলাদেশের দারিদ্র্য আবার বাড়তে শুরু করেছে। এর কারণ হিসেবে তারা স্পষ্টভাবে বলছে যে চাকরি সৃষ্টি কমে যাওয়া, ফ্যাক্টরিগুলো বন্ধ হয়ে যাওয়া, বিশেষ করে গার্মেন্টস শিল্প কারখানার বিরাট বড় ধস নামা, নারী এবং যুবকদের চাকরি হারানো, বাস্তব আয়ের পতন এবং মূল্যস্ফীতি বৃদ্ধি এবং সামষ্টিক অর্থনীতির অনিশ্চয়তা। সবচেয়ে উদ্বেগজনক হলো শ্রমবাজার 2023-2024 সালে 20 লাখ মানুষ চাকরি হারিয়েছে বা কমে গেছে এবং 2025 সালে আরো 8 লাখ মানুষ চাকরি হারাবে বলে প্রেডিক্ট করা হয়েছে এইসব প্রতিবেদনে। এই ধসের সবচেয়ে বড় আঘাত লেগেছে তরুণ এবং নারীদের উপর, যেটা আমি একটু আগে বললাম, যারা দেশের প্রকৃত উৎপাদনশীল শ্রমশক্তি। তার মানে হচ্ছে শেখ হাসিনার আমলে দারিদ্র্য কমলেও পরবর্তীকালে নীতি অস্থিতিশীলতা, সিদ্ধান্তহীনতা, রাজনৈতিক অস্থিরতা এবং মব সৃষ্টি করে এই ভয়ঙ্কর ঢাকা শহরকে অনিরাপদ করে তোলা, বিশেষ করে নারীর জন্য, এবং এই অর্থনৈতিক গতি থেমে যাওয়ার কারণে দারিদ্র্য আবার বাড়ছে। বিশ্বব্যাংক কখনো কারো নাম ধরে রাজনৈতিক মন্তব্য করে না, কিন্তু তাদের ডেটা দেখলে সহজেই বোঝা যায় যে পরিবর্তনের পর, মানে এই 2024-এর আগস্টের পর থেকে অর্থনীতি যে ধাক্কা খেয়েছে সেটির অভিঘাত সরাসরি গিয়ে পড়ছে দরিদ্র জনগোষ্ঠীর উপর। এই পরিবর্তনের সঙ্গে যে নোবেল বিজয়ী ইউনূসের রাজনৈতিক প্রভাব, কর্মবিরোধী জোটবদ্ধ বা সাম্প্রতিক অস্থিরতার মিল রয়েছে, তা সরাসরি না বললেও দরিদ্র বৃদ্ধির যে সময় রেখা বিশ্বব্যাংকের প্রতিবেদনগুলো দিচ্ছে তা নিজেরাই প্রমাণ করছে যে এটা কখন, কিভাবে এবং কার সময়ে ঘটেছে। কেননা অর্থনীতিতে চাকরি সৃষ্টি থেমে যাওয়া মানে ক্ষুদ্র ঋণ নয়, বরং চাকরির বাজার যেটা সব সময় ঘটেছে শিল্প খাতে, সেটা বন্ধ হয়ে গেছে। যদি শিল্প অচল হয়, যদি বিনিয়োগ স্থবির হয়, যদি উদ্যোক্তা শ্রেণী অনিশ্চয়তায় থাকে, তাহলে দারিদ্র্য বাড়বেই। আর এই অনিশ্চয়তা সৃষ্টি হয়েছে অর্থনৈতিকভাবে রাজনীতিকে মাঠে টেনে আনার ফলে, এবং এই অস্থিরতা ভয়ঙ্করভাবে ছড়িয়ে পড়েছে দেশের সর্বত্র। দেশে যা ঘটে গেছে এই সম্প্রতি ক্ষমতা বদল, পালাবদলের কারণে, সেটা হচ্ছে দেশের সচ্ছল সক্ষম মানুষকে এক ঝটকায় অসচ্ছল এবং অক্ষম করে দেওয়া। আপনি গ্রামীণ অর্থনীতির দিকে তাকান, এই যে ধরুন বাউলদেরকে মানে হত্যা করা হচ্ছে, বাউলদেরকে গান করতে দেওয়া হচ্ছে না, এটা কিন্তু গ্রামীণ অর্থনীতির সঙ্গে এমন ভাবে যুক্ত, কারণ প্রতিটি মেলায় একটা গ্রামীণ অর্থনীতির একটা সচল মানে ভাব তৈরি হয়, সেটি পুরোপুরি বন্ধ হয়ে গেছে। বিশ্বব্যাংকের নতুন জলবায়ু রিপোর্টে বলা হয়েছে যে জলবায়ু ঝুঁকি বাড়ছে এবং 2030 সালের মধ্যে এর ভয়াবহতা বহু গুণ বাড়বে। কিন্তু একই সঙ্গে তারা বলছে যে আগের সরকারের গৃহীত ভিত্তি এত শক্ত যে ভবিষ্যৎ সরকার যদি সঠিক দিক নির্দেশনায় কাজ করে, তবে বাংলাদেশ এখনো লড়তে পারবে। বিশ্বব্যাংক স্বীকার করছে যে শেখ হাসিনা যে কাঠামো বানিয়ে দিয়ে গিয়েছেন, জলবায়ু অভিযোজন, সামাজিক সুরক্ষা, দুর্যোগ প্রস্তুতি এবং দারিদ্র্য হ্রাসে, তা ভেঙে না ফেললে ভবিষ্যতে এটা টিকে থাকবে। এখন প্রশ্ন হচ্ছে, এই যে ইউনূস সরকার বা তার সম্প্রতি প্রশাসনিক এবং রাজনৈতিক পরিবর্তনের যে ধারা তিনি তৈরি করছেন, সেই কাঠামো অটুট আছে কিনা? সেই কাঠামো তো অটুট নেই, অটুট রাখা হয়নি, নাকি অর্থনৈতিক অস্থিরতার কারণে সেটি ভেঙে পড়ে গেছে পুরোপুরি? আমি বিশ্বাস করি, আমি দেখতে পাই
এই অর্থনৈতিক কাঠামোটা পুরোপুরি ভেঙে পড়েছে। দারিদ্র হ্রাস একদিনে হয় না, আবার দরিদ্র সৃষ্টিও একদিনে হয় না। শেখ হাসিনার সময় 34 মিলিয়ন মানুষ বহুমাত্রিক দারিদ্র থেকে বেরিয়ে এসেছে। লক্ষ লক্ষ মানুষ বিদ্যুতের সেবা পেয়েছে, কোটি কোটি মানুষ শিক্ষা স্বাস্থ্য খাতে প্রবেশাধিকার পেয়েছিল। কিন্তু ক্ষমতার পরিবর্তনের সঙ্গে সঙ্গে বাজারে অস্থিতিশীলতা, বিনিয়োগকারীদের মধ্যে আস্থাহীনতা, রাজনৈতিক উত্তেজনা, বিদেশি বিনিয়োগের অভাব এবং নীতিগত ব্যাঘাত ঘটায় দারিদ্র্যের গতি আবার বিপরীতমুখী হয়েছে। বিশ্বব্যাংকের ডেটা অনুযায়ী এখন দারিদ্র্যের হার 18.7% থেকে বাড়তে বাড়তে 21.2% হয়েছে এবং এটা মাত্র 1 বছরেও নয়, তারও কম সময়ে। অর্থাৎ একটি দশকের সাফল্য 1 বছরেই ঝুঁকির মুখে পড়ে গেছে, মানে 16 মাসেই ঝুঁকির মুখে পড়ে গেছে। বিশ্বব্যাংকের বক্তব্যগুলো বিশ্লেষণ করলে তার সারমর্ম দাঁড়ায় শেখ হাসিনার সময় দারিদ্র্য কমেছে, উন্নয়ন হয়েছে, জলবায়ু অভিযোজন বাংলাদেশকে বিশ্বে উদাহরণ হিসেবে প্রতিষ্ঠিত করেছে। বিপরীতে এই 1 বছরে বা 16 মাস সময়ে রাজনৈতিক অস্থিরতা, সিদ্ধান্তহীনতা এবং শ্রমবাজারের ধস দারিদ্র্যকে বাড়িয়েছে। অর্থাৎ বিশ্ব ব্যাংকই তথ্য দিয়ে প্রমাণ করে দিয়েছে যে কার সময়ে দেশের মানুষ সুরক্ষা পেয়েছে, কার সময়ে আবার দরিদ্র হওয়ার ঝুঁকি বেড়েছে মানুষের ভেতর। বাংলাদেশকে সামনে এগোতে হলে এখন সবচেয়ে জরুরি হলো স্থিতিশীলতা ফিরিয়ে আনা, শ্রমবাজারকে পুনরুজ্জীবিত করা, শিল্প কারখানা যেগুলো বন্ধ হয়ে গেছে সেগুলো চালু করা এবং উৎপাদনকে সক্রিয় রাখা। পূর্বের সরকারের স্থাপিত জলবায়ু দারিদ্র্য বিমোচন কাঠামোর যে মানে নতুন করে শক্তিশালী করা। কারণ বিশ্বব্যাংকের ভাষায় ঝুঁকি বাড়ছে, কিন্তু সঠিক নেতৃত্ব থাকলে এখনো প্রতিরোধ সম্ভব। এই নেতৃত্বই এখন বাংলাদেশের সবচেয়ে বেশি প্রয়োজন হয়েছে। ইউনূস যে সেই নেতৃত্ব নয় সে কথা বিশ্বব্যাংক সরাসরি না বললেও তাদের প্রতিবেদনের প্রতিটি অক্ষর, শব্দ, বাক্য পাঠ করলে আপনারা বারবার বুঝতে পারবেন যে বিশ্বব্যাংক আসলে কি বলতে চেয়েছে। আর বিশ্বব্যাংক কথাই বলতে চেয়েছে যে বাংলাদেশ একজন ভুল মানুষের হাতে পড়েছে। একজন ব্যাংকের কেরানির কাছ থেকে রাষ্ট্র আর কি চাইতে পারে? একজন ব্যাংকের কেরানির কাজ যে রাষ্ট্র পরিচালনা নয়, সেটা আমরা আজ বুঝবো না, বুঝবো কাল। নিজের গাল থাপড়াবো আর পারবো গাল। বাংলাদেশকে ব্যর্থ করার একের পর এক সফল মিশনে ইউনূস। আমি অনেক আশার কথা বলি, আশার চাইতে হতাশার ব্যাপার, হতাশার ঘটনা খুব বেশি। গত কয়েকদিনের পূর্বাপর ঘটনাগুলো যদি বিশ্লেষণ করেন, যে বাংলাদেশকে ব্যর্থ করার সব মিশনে ইউনূস একের পর এক সফলই হচ্ছে বলা যায়। কারণ ইউনূস কোনো বাধা পাচ্ছে না। তো আপনি ইউনূসকে থামিয়ে দেবেন যে তুমি থামো, এখনো পর্যন্ত জোরালো কোনো বাধা পায়নি। আপনি যদি গত 1.5 বছরের হিসেব কষেন তাহলে হিসেবে দেখুন যে বাংলাদেশের রাজনীতিকে প্রথমত ইউনূস ব্যর্থ করে দিয়েছে। ইউনূসের পেছনে আছে জামাতি শক্তি, জামাত ইউনূস পাকিস্তানি শক্তি মিলে রাজনীতিকে ব্যর্থ করে দিয়েছে, রাজনীতিকে পুরোপুরি একপাক্ষে করে ফেলেছে। আপনারা জানেন যে আওয়ামী লীগ সর্বশেষ ক্ষমতায় ছিল, আওয়ামী লীগকে নির্বাসনে পাঠিয়ে দিয়েছে এবং নির্বাসন থেকে আজ পর্যন্ত 1.5 বছর হতে চলল, আওয়ামী লীগ ফিরতে পারছে না। ইউনূস প্রজ্ঞাপন জারি করে আওয়ামী লীগের উপর নিষেধাজ্ঞা বজায় রেখেছে এবং আওয়ামী লীগের নিজেদের দোষে, নিজেদের দুর্বলতায় আওয়ামী লীগ আসলে ঘুরে দাঁড়াতে পারছে না। এগুলো স্বীকার করতে হবে, এগুলো বলতে হবে। আমার এই কথাগুলো হয়তো আওয়ামী লীগারদের, অনেক আওয়ামী লীগার যারা শুভবুদ্ধি সম্পন্ন আওয়ামী লীগার, তাদের খারাপ লাগবে না, কিন্তু যারা ভুইফোর তাদের খারাপ লাগবে যে আওয়ামী লীগের কিসের দোষ, আওয়ামী লীগের তো কোনো দোষ নেই। ঠিক তেমনি বিএনপিও মনে করে যে বিএনপির কিসের দোষ, বিএনপির তো কোনো দোষ নেই, নিজের চেহারা তাদের চোখে পড়ে না। আজকে আওয়ামী লীগের দোষ, অবশ্যই দোষের কারণে আজকে শক্ত ভিত্তি নিয়ে আজও পর্যন্ত আওয়ামী লীগ দাঁড়াতে পারে। একজন নেত্রী কি করবেন? শেখ হাসিনা দিন রাত পরিশ্রম করে যাচ্ছেন, এখনো পর্যন্ত উপজেলা পর্যায়ে পর্যন্ত শেখ হাসিনা যোগাযোগ করছেন, নির্বাচনী এলাকায় এলাকায় শেখ হাসিনা যোগাযোগ করছেন, বিদেশে যোগাযোগ করছেন। একজন শেখ হাসিনা কি করবেন? তার পুরো টিম যদি শক্তিশালী না হয়, তার টিম যদি ঘুমিয়ে থাকে, তাহলে কোনো লাভ হবে না। যেটি বলছিলাম যে আওয়ামী লীগকে ইতিমধ্যেই মাইনাস,
মাইনাস সর্বশেষ হলো বিএনপি। নানা রকম গত 1.5 বছরের কলা কৌশল করে জামাত ইউনূস বিএনপিকে বিতর্কিত করা, বিএনপির নিজেদের দোষ, নিজেদের ভয়ঙ্কর দোষ আছে, আওয়ামী লীগের যেমন দোষ আছে বিএনপির দোষ, এবং দোষ এতই বিএনপিরও চোখে এখনো পর্যন্ত সেই দোষগুলা, আত্মসমালোচনাগুলো বিএনপিরও চোখে পড়ছে না। এই যে দেখুন, বিএনপি বারবার একটা উদাহরণ চলে আসে, কারণ নিকট অতীতে কোন নির্বাচন সেই অর্থে হয়নি, শুধুমাত্র জোরালো শক্তিশালী ছাত্র সংসদ নির্বাচনগুলো ছাড়া আর কোন নির্বাচন কিন্তু হয়নি। আপনি ছাত্র সংসদ নির্বাচনগুলোতে দেখুন বিএনপির কি ভয়ঙ্কর ভরাডুবি। একটি আসনও কোথাও কোন বিশ্ববিদ্যালয়ে বিএনপি পাবে না, বিএনপির অঙ্গ সংগঠন ছাত্র দল পাবে না, কিন্তু পায়নি। একচেটিয়া নিজেদের ঘরে ফলাফল নিয়ে গেছে জামাত শিবির। সেই উদাহরণ থেকে বিএনপি আজও পর্যন্ত শিক্ষা নেয়নি বা শিক্ষা নিচ্ছে না। সর্বশেষ আমরা এই ভিডিওটি যখন নির্মাণ করছি, এই মুহূর্তে বিএনপি প্রধান, বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়া জীবন মৃত্যুর সন্ধিক্ষণে, বা তিনি জীবিত আছেন নাকি মৃত আল্লাহ পাক জানেন। আমি আগে থেকেই বলে এসেছি, শতবার গ্যারান্টি দিয়ে বলে এসেছি যে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান দেশে আসতে পারবেন না। সরকার যতই বলুক যে তার নিরাপত্তার জন্য সর্বোচ্চ ব্যবস্থা নেওয়া হবে, এমনকি বিএনপির চেয়ারপারসনের নিরাপত্তার জন্য এসএসএফ নিয়োগ করা হয়েছে, তাকে সর্বোচ্চ ভিভিআইপি মর্যাদা দেওয়া হয়েছে, তারপরেও তারেক রহমান দেশে আসতে পারলেন না বা দেশে আসতে পারবেন না। এটাই হচ্ছে বাস্তবতা। আমি বরাবরই এই কথা বলেছি যে তারেক রহমানের সঙ্গে বেগম খালেদা জিয়ার সাক্ষাৎ হবে, দেখা হবে তৃতীয় কোনো দেশে, এশিয়ার মধ্যে কোনো দেশে দেখা হওয়ার কথা ছিল, আর নয়তো লন্ডনে, এবং সেটি হচ্ছে লন্ডনে সাক্ষাৎ হবে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান এবং চেয়ারপারসনের। অর্থাৎ বিএনপিকেও দেশ থেকে বের করে দেওয়া গেল যে কোনো প্রক্রিয়ার মাধ্যমে। আবার এই কয়েকদিনের মধ্যে দেখুন আরো অনেক ঘটনা ঘটে গেছে। গত পরশু বুধবার আদালতে একটি রিট করা হয়েছে নির্বাচনী কার্যক্রম স্থগিতের জন্য। গতকাল খুব সুবে সাদেকের পর খুব ভোরবেলা এই যে বর্তমান যে ইউনূস সরকার, এই ইউনূস সরকারের বৈধতা নিয়ে একটা রিট করা হয়েছিল। রিট করেছিলেন আইনজীবী মাহসিন রশিদ। সেই রিটটা হাইকোর্ট খারিজ করে দিয়েছিল। খারিজ করে দেওয়ার পর আপিল বিভাগে আপিল করেন তিনি, এবং আপিলের শুনানি ছিল। গতকাল সেই শুনানির রায় হয়েছে। রায় আপিল বিভাগ বলেছে যে ইউনূস সরকারের শপথ বৈধ, এবং একটি পর্যবেক্ষণও দিয়েছে আদালত। সেই পর্যবেক্ষণটা প্রকাশ হয়নি। সেই পর্যবেক্ষণে কি আছে, সেই পর্যবেক্ষণ বা রায়ের পূর্ণাঙ্গ কপি প্রকাশ হলে সেটি বোঝা যাবে আসলে কি বলতে চেয়েছে আদালত। মানে সবকিছু মিলিয়ে আগামী নির্বাচন যে হবে না বা হচ্ছে না, আমরা বারবার যেটি বলে আসছি সেটি ঘটছে। অন্যদিকে বাংলাদেশের প্রধান দুই রাজনৈতিক দলকে, বিএনপি এবং আওয়ামী লীগকে নির্বাচনে পাঠিয়ে দেওয়া হয়েছে। বিএনপি এই জিনিসটা আজও যদি না বুঝে বা বুঝছে না, বুঝতে পারছে না বিএনপির যে কত বড় ক্ষতি হয়ে গেছে। গত 1.5 বছরে বিএনপিকে বিতর্কিত করে, বিএনপিকে কলঙ্কিত করে, এবং বিএনপিকে কলঙ্কিত তো করা যায় না, নিজেরাও তারা সেই কলঙ্কের ফাঁদে পা দিয়েছে। পা দিয়ে আজকে বিএনপির অবস্থা ভয়ঙ্কর। বিএনপির প্রধান নেতৃত্বকে নির্বাসনে পাঠিয়ে দেওয়া গেল। অন্যদিকে আওয়ামী লীগ তো ক্ষমতা হারানোর পরে দিশেহারা। আওয়ামী লীগের নেতারা এখনো পর্যন্ত ঘুমন্ত। একমাত্র আওয়ামী লীগ প্রধান শেখ হাসিনা ছাড়া, আর সীমিত কিছু ছাড়া, কয়েকজন ছাড়া আওয়ামী লীগ এখনো ঘুমন্ত। সেই জায়গায় বাংলাদেশের রাজনীতির ময়দান একদম ফাঁকা। এই ফাঁকা ময়দানে আসলে ডক্টর ইউনূসের তো একটা চাপ অনুভব করতে হয় যে চলে যেতে হবে আমাকে। আমার বাংলাদেশের রাজনৈতিক ব্যবস্থাগুলো চাপ দিচ্ছে যে আমাকে চলে যেতে হবে, আমাকে নির্বাচন দিতে হবে। ডক্টর ইউনূসের তো আসলে কোনো চাপ নেই। জামাত তাদের পৃষ্ঠপোষক সমর্থক। ডক্টর ইউনূসের পকেটের রাজনৈতিক দল এনসিপি চায় না নির্বাচন হোক, আর বিএনপিকে তো নানা রকম ভাবে কলঙ্কিত করে রাখাই হয়েছে, এবং বিএনপিকে একটা ভয় দেখালেই হয়ে গেল। আজকে দেশে যে কোনো সংকট পড়লেই বিএনপিকে ভয় দেখানো হয়, এই যে আওয়ামী লীগ আসছে, আপনারা আসেন, যমুনায় আসেন, আমরা একটা বৈঠক করি।
বিএনপিকে ডাকলেই বিএনপি দৌড় দেয়, দৌড় দিয়ে ইউনূসের সঙ্গে বৈঠক করে। কিন্তু বিএনপি একবারও চিন্তা করে না যে আমাকে যে ধ্বংস করে ফেলানো হচ্ছে দিনের পর দিন জামাত ইউনূসের ম্যাটিকুলাস ডিজাইনে, সেটি চিন্তা করে না। যার কারণে ইউনূসের চাপ অনুভব নেই এবং ইউনূস কোর্ট থেকে রায় পেয়েছে যে ইউনূসের এই শপথ বৈধ। আমরা যতই বলি যে সংবিধানের 106 অনুচ্ছেদ অনুযায়ী ইউনূস নীতিগত সিদ্ধান্ত নিতে পারে কিনা, কিন্তু না। কিংবা ইউনূসের মেয়াদ কতদিন হতে পারে, কিন্তু না, আনলিমিটেড মেয়াদ। ইউনূস কোনো চাপ অনুভব করছে না সত্যিকার অর্থে। এই কথাগুলো হয়তো অনেকের মনে হতাশা জাগতে পারে, কিন্তু এটাই বাস্তব। বর্তমানে বাংলাদেশের রাজনৈতিক বন্দোবস্ত, রাজনৈতিক ব্যবস্থা ইউনূসের পক্ষে। যার কারণে এই যে কোর্ট থেকে গতকালকে রায় নিল যে ইউনূসের সরকার বৈধ। ইউনূস যদি মনে করে, যদি চাপ অনুভব না করে, যে আরো চালিয়ে যাবে এইভাবে, আবার নির্বাচন না হওয়ার জন্য একটা রিট করা হয়েছে। নির্বাচন যদি না দেয় এবং এই যে সার্বিক পরিবেশ পরিস্থিতি, একটা অজুহাত যদি খোঁজে যে বিএনপি যেহেতু বিএনপি চেয়ারপারসন তিনটি আসনে নির্বাচন করবেন, তার নামে মনোনয়ন বেরিয়েছে কয়েকদিন আগে, মনোনয়ন দেওয়ার ঘোষণা দিয়েছে বিএনপি। এখন যদি বলে যে সরকার যে বিএনপি চেয়ারপারসন তো এই মুহূর্তে অসুস্থ, তিনি সুস্থ হোক তারপরে আমরা নির্বাচন দেব, আপনি কি করবেন? অবস্থাটা এইরকম। সবকিছু মিলে দেশ নানা ক্ষেত্রে ব্যর্থ হয়ে যাচ্ছে, কিন্তু ইউনূসের যে একটা চাপ অনুভব করা, সেই চাপ অনুভব করার জায়গাটা কিন্তু নেই যে চলে যেতে হবে। বৈশ্বিক চাপ, দেশীয় চাপ, আমরা বলছি যে বৈশ্বিক বিষয়গুলো ঘনিয়ে আসছে, ক্লোজ হয়ে আসছে, কিন্তু সত্যিকার অর্থে আজকে আমরা যে মুহূর্তে 5 ডিসেম্বর কথা বলছি, এখনো পর্যন্ত ইউনূসের চলে যাবার মতো যে চাপটা অনুভব করে, সেই চাপটা কোনো জায়গা থেকে এখনো অনুভব করছে না। এখন বলা যায় না যে আগামীকাল বা পরশু সেই চাপটা আসতে পারে বা হতে পারে। আবার সেনাবাহিনী ভূমিকাটাও প্রশ্নবিদ্ধ। বাংলাদেশের সেনাবাহিনী এবং বৈশ্বিক শক্তি এবং রাজনৈতিক শক্তি সম্মিলিত প্রচেষ্টা ছাড়া আপনি ডক্টর ইউনূসের বিদায় বলবেন, কিন্তু 1 বছর চলে যাবে, 1.5 বছর চলে যাবে, ইতিমধ্যে 1.5 বছর হতে চলে যাবে, আপনি ইউনূসের বিদায়টা খুব একটা দেখতে পারবেন না। আমি আলাপটা শুরু করেছিলাম যে ইউনূসের ম্যাটিকুলাস ডিজাইন একের পর এক বাস্তবায়ন হচ্ছে, সত্য কথা। এখনো পর্যন্ত ইউনূসের কন্ট্রোলেই সবকিছু আছে, অন্য সব সিস্টেমকে, সব ব্যবস্থাকে ব্যর্থ করে দিচ্ছে। বাংলাদেশ ব্যর্থ হচ্ছে, বাংলাদেশ পৃথিবী থেকে বিচ্ছিন্ন হচ্ছে। এই যে গতকালকে খবর পেলেন, ব্রিটেনের বিশ্ববিদ্যালয়, খুব নামকরা বিশ্ববিদ্যালয়গুলো বাংলাদেশের শিক্ষার্থী ভর্তি বন্ধ করে দিয়েছে, একই সাথে পাকিস্তানের সাথে এক কাতারে ফেলেছে। এরকম নানা রকম ব্যর্থতায় পর্যবেসিত হচ্ছে আমরা, এবং এই ব্যর্থতা চোখের সামনে দেখতে দেখতে বাংলাদেশকে একটা চূড়ান্ত ব্যর্থ রাষ্ট্র, এইভাবে যদি চলতে থাকে তাহলে বাংলাদেশ একটা চূড়ান্ত ব্যর্থ রাষ্ট্রের দিকেই যাবে। এর থেকে উত্তরণের একমাত্র উপায় আওয়ামী লীগের আর ঘুমালে চলবে না, একই সাথে বিএনপির বোধোদয় হতে হবে। এমন এত ঘটনা ঘটে গেল গত 16 মাসে 17 মাসে, এখনো পর্যন্ত বিএনপি যদি মনে করে যে তাদের প্রধান শত্রু আওয়ামী লীগ, তাহলে এই দেশ শেষ। আবার আওয়ামী লীগ যদি মনে করে যে বিএনপির সাথে শত্রু খেলা খেলবে, মনে করেছে ক্ষমতাকালেও মনে করেছে যে বিএনপিকে ধ্বংস করে দিতে হবে, বিএনপিকে দাঁড়াতে দেওয়া যাবে না। আজকে যার ফল ভোগ করছে বাংলাদেশ, এবং আগামীর বাংলাদেশ আরো এমন নেতিবাচক ফল ভোগ করবে, আমরা সেই দিকেই যাচ্ছি। এখানে সাম্প্রদায়িক শক্তি, জামাত, পাকিস্তান, ইউনূসের মতো শক্তি সীমিত সমর্থন নিয়ে বীর দর্পে শাসন করে যাচ্ছে। আমরা চেয়ে দেখছি, আমরা প্রগতিবাদীরা, আমরা জাতীয়তাবাদীরা চেয়ে দেখছি। এই দেখার অবসান হবে না যদি না এখনই আওয়ামী লীগ, বিএনপি যে কোনো ভাবে, এমনকি ক্ষমতার মসনদও যদি নেগোসিয়েশন করতে হয় যে আগামীতে কি হবে, রাজনৈতিক স্পেস নিজেদের নির্মাণ করতে হবে এই দুই দলের। এছাড়া বাংলাদেশ রক্ষা হবে না।
বাংলাদেশ রক্ষা হওয়ার এই মুহূর্তের যদি অবস্থা দেখেন, তাহলে বাংলাদেশের সামনে আরো ঘোর বিপদ আছে। এই বিপদ থেকে বাঁচতে হলে আওয়ামী লীগ বিএনপি এই মুহূর্তে এক হওয়া ছাড়া, আমরা পাকিস্তানি ভাবধারায় যাওয়া ছাড়া এই মুহূর্তে আর কোনো সমাধান দেখছি না। এই মুহূর্তে এ পর্যন্ত। সবাই ভালো থাকুন।